আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। গত ক্লাসে কিন্তু আমরা অ্যালকেন এবং অ্যালকিনের পার্থক্য সূচক পরীক্ষা শিখেছিলাম। একটা হলো বেয়ার পরীক্ষা আর একটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে। আরো আমরা কিছু বিক্রিয়া রিমেমোরাইজ করেছিলাম। আজকে আমরা আরো টুকটাক কিছু বিক্রিয়া শিখব, সাথে বড় একটা প্রবলেম আমরা সলভ করব, মানে ব্রেন খাটানো যেটাকে বলা হয়, সেই প্রবলেমটা আমরা সলভ করব। তাহলে আমরা আমাদের অ্যালকিন সম্পর্কে, অ্যালকিনের বিক্রিয়া সম্পর্কে কতটুকু ধারণা হয়েছে, কতটুকু আমরা বুঝেছি, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। আসো তাহলে আমরা শুরু করি। আমরা গত ক্লাসে আমরা ইথিলিনকে যদি জলীয় দ্রবণে, জলীয় ক্ষারীয় মানে লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে সেটা কি হয়েছিল? ইথিলিন গ্লাইকল হয়েছিল। এই পর্যন্ত গিয়েছিলাম। এই দিয়ে আমরা এটা অ্যালকেন না অ্যালকিন এটা শনাক্ত করতে পেরেছিলাম। কিভাবে? সেটা হলো এই গোলাপি বর্ণের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি কোনো একটা অজানা দ্রবণের ভিতরে দেয়া হয় এবং দু এক ফোঁটা দেওয়ার সাথে সাথে যদি এই গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ ওটা স্থায়ী না হয়, তাহলে বুঝবো এটা হলো অ্যালকিন। আর যদি যেরকম গোলাপি বর্ণটা গোলাপি বর্ণই থেকে যায়, তাহলে সেটা হচ্ছে অ্যালকেন। এটুকু আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা দুইটা নতুন বিক্রিয়া শিখব। এক, ইথিলিন থেকে মাস্টার্ড গ্যাস, এটা আমাদের একটু শেখা দরকার। একটা ব্যতিক্রমধর্মী বিক্রিয়া, এটা আমরা শুধু শিখে ফেলি। এক্ষেত্রে ইথিলিনটাকে আমরা এইভাবে লিখি, এখানে H2 দিয়ে দিই, এখানে H2 দিয়ে দিই। এই হচ্ছে ইথিলিন। বিক্রিয়া করবে সালফার মনোক্লোরাইড, বিক্রিয়া করবে দুই অণু ইথিলিন, এই। তাহলে যা লিখলাম এর বাংলাটা এরকম দাঁড়ায় যে ইথিলিনকে যদি সালফার মনোক্লোরাইডের সাথে বিক্রিয়া করানো হয়, সালফার মনোক্লোরাইড এটা এইভাবে থাকে, H2Cl2, এই সালফার মনোক্লোরাইড, এটা ডাইমার আকারে থাকে। তাহলে কি হবে? তাহলে আমি একটু দেখাই। এখানে কার্বনের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই ক্লোরিনের এর সাথে এটার বন্ধন হয়ে যাবে, এর সাথে এটার বন্ধন হয়ে যাবে, আর একটা সালফারের আমাদের আউটারমোস্ট শেলে অনেকগুলো ইলেকট্রন থাকে, দুইটা লাগে না। একটা সালফারের এর সাথে এইটা, এর সাথে এইটা, আর একটা সালফার কিন্তু এইভাবে চলে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই সালফার, যেহেতু সালফারের যোজনী 2, 4, 6 অনেক কিছুই হতে পারে, সেই জন্য এই সালফারের দুইটা ইলেকট্রন, এই ইলেকট্রনের সাথে এইটার বন্ধন, এটার সাথে এটার বন্ধন হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে হলো CH2 বন্ড CH2, এইখানে সালফার, এখানে আবার CH2, এখানে এর সাথে আবার আমাদের রয়েছে, এর সাথে রয়েছে ক্লোরিন, এখানে ক্লোরিনটা দিয়ে দিলাম, এখানে CH2, এখানে ক্লোরিনটা দিয়ে দিলাম, এই। তাহলে এটাই হলো আমাদের মাস্টার্ড গ্যাস। এটা ব্যতিক্রমধর্মী বিক্রিয়া, পরীক্ষায় এটা আসে মাঝে মাঝে যে ইথিলিন থেকে কেমন ভাবে তুমি মাস্টার্ড গ্যাস তৈরি করবে। আজকে না হোক, পরবর্তীতে তোমরা যখন পাশ করে বেরোবে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায়, চাকরির যে কোনো পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, আসেও, যে মাস্টার্ড গ্যাস কি এবং এটা ইথিলিন থেকে তুমি কেমন ভাবে মাস্টার্ড গ্যাস তৈরি করবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে
আমরা আরো কিছু, আমরা তো বিক্রিয়া একদিক থেকে শিখলাম, এখন অন্য দিক থেকে পরীক্ষা যেভাবে আসে, যেমন ইথিলিন থেকে তুমি কেমন ভাবে, প্রশ্ন হলো ইথিলিন থেকে তুমি কিভাবে অ্যালকোহল তৈরি করবে, ইথাইল অ্যালকোহল তৈরি করবে, ইথাইল অ্যালকোহল। আমরা যেভাবে শিখেছি প্রশ্নটা কিন্তু সেভাবে না, আমরা শিখেছি একটা ইথিলিন থেকে বিভিন্ন যৌগ তৈরিটা আমরা শিখেছি, কিন্তু এভাবে ডাইরেক্ট ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল কিভাবে তৈরি করব, তখন তোমাকে চিন্তা করতে হবে যে যেটা তৈরি করতে হবে সেটা কি, CH3 CH2 OH, এটা তৈরি করতে হবে, এটাকে বলা ব্রেন স্ট্রম। ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, তাহলে এইখান থেকে আমাকে তৈরি করতে হবে এইটা। আগে এইভাবে ডেস্টিনেশন প্রোডাক্টটা তোমাকে আগে মনে করে নিতে হয়, এই যে ডেস্টিনেশন প্রোডাক্ট, তাহলে এখান থেকে এটা তৈরি করতে হবে। কিভাবে, কি ঢুকলো এখানে, কি ঢুকেছে বেশি, এখানে CH3 আমি যদি এইভাবে লিখি, তাহলে এখানে একটা হাইড্রোজেন ঢুকেছে, এখানে একটা OH ঢুকেছে, অর্থাৎ OH ঢুকেছে। এইভাবে ব্রেনস্টর্ম করে নিতে হয়, আগের থেকে বুঝে নিতে হয় যে আমাদের কি করতে হবে, প্ল্যানটা তারপরে সেট করতে হয়। তাহলে ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল একেবারে সোজা জিনিস। কিভাবে, তুমি জাস্ট এখানে OH এর সাথে বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ এটা, এক, তাহলে এটা উৎপন্ন হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, এটা 2 নাম্বার, তুমি এই সেলের সাথে বিক্রিয়া করাও, তাহলে কি হবে, একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, একটা ক্লোরিন এখানে ঢুকবে, CH3 CH2 Cl, স্যার অ্যালকোহল তো উৎপন্ন হলো না। হ্যাঁ, আরেকটা ধাপ, যেখানে ক্লোরিনকে আমরা OH দ্বারা প্রতিস্থাপিত করতে পারি ইজিলি, তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করা অ্যাকোয়াস, অবশ্যই অ্যাকোয়াস, তাহলে কি হয়ে যাবে, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। এইভাবে তোমাকে ব্রেনের এক্সারসাইজ করতে হবে। আগে কি ঢুকলো, পানি ঢুকেছে, পানি কিভাবে ঢুকবে, এটা এখান থেকে ঢোকাতে গেলে খনিজ অ্যাসিড লাগবে, ফসফরিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ সিলিকন ডাইঅক্সাইড। আবার যদি আমরা একটু ঘুরে ফিরে যেতে চাই, এই সেলের সাথে বিক্রিয়া করালাম, এই সেলের সাথে বিক্রিয়া করালে আমাদের কি হয়ে যাবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইথাইল ক্লোরাইড হয়ে গেল, পটাশিয়াম তার সাথে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে গেল। এভাবে তোমাকে ব্রেন স্টর্ম করে, ব্যাক ক্যালকুলেশন করে যে কি ঢুকছে আমরা বের করতে পারবো। একটা নতুন বিক্রিয়া, এটা তোমাদের মনে হয় শেখানো হয়নি, ইথিলিন থেকে কেমন ভাবে তুমি ইপক্সি ইথেন তৈরি করবে। ইপক্সিটা তোমাদের আমি শেখাইনি মনে হয়, কিন্তু এটা বেশ জরুরি। ইপক্সি ইথেন তৈরি করবে, এটা হলো ইপক্সি ইথেনটা কি স্যার, সেটা আগে আমরা শিখে নিই। CH2 এর সাথে একটা মাত্র অক্সিজেন প্রবেশ করা, এইটা 3 কার্বনের সার্কেলে যদি একটা অক্সিজেন থাকে তখন সেটাকে বলা হয় ইপক্সি ইথেন। মানে 2 কার্বনের 3 কার্বন সার্কেল, যেখানে 2টো কার্বন একটা অক্সিজেন থাকবে, সেটা হচ্ছে ইপক্সি ইথেন। শুধুমাত্র একটা অক্সিজেন ঢুকেছে, স্যার এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব হচ্ছে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ সিলভার, 300 থেকে প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেক্ষেত্রে কি হবে, হাফ, এই ব্যালেন্স করতে গেলে এইভাবে, মানে অক্সিজেন 2টা থাকে, তার একটা, এটা দিয়ে বোঝানো হয় যে এখানে 2টা অক্সিজেনের অর্ধেক, অর্থাৎ একটা অক্সিজেন এর ভিতর ঢুকে যাবে, ঢুকে যেয়ে ইপক্সি ইথেন তৈরি করবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা অন্যভাবেও করা যায়, তুমি যদি এটাকে যে কোনো পার অ্যাসিড দিয়ে, জৈব পার অ্যাসিড যে কোনো পার অ্যাসিড দিয়ে বিক্রিয়া করা, তাহলে কিন্তু এটা তৈরি হয়। পার অ্যাসিড, যেমন একটা পার অ্যাসিডের কথা আমি বলি, C6H5COOH, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই যে বেনজোইক অ্যাসিড,
এখানে যদি একটা অক্সিজেন বেশি ঢুকে যায়, ধরো যদি এখানে এটা হলো বেনজোইক অ্যাসিড, এখানে C6H5 যদি C+O, এখানে যদি আরেকটা অক্সিজেন থাকে তাহলে এটাকে বলা হয় জৈব পার অ্যাসিড। এই যে এইটা পার অ্যাসিড। তুমি যদি ইথিলিনকে এই পার অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, জৈব পার অ্যাসিড, তাহলে কিন্তু এত তাপমাত্রার প্রয়োজন হয় না। এক্ষেত্রে পার অ্যাসিডটা একটা অস্থায়ী যৌগ, দ্রুত যদি কোনো উপযুক্ত বিক্রিয়ক পায় সাথে সাথে ভেঙে এই অক্সিজেনটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে নর্মাল অবস্থা ব্যাক করে। তাহলে এটা থিওরিটা বুঝতে পেরেছো? এটা হলো পার অ্যাসিডটা যেহেতু একটা অতিরিক্ত অক্সিজেন থাকে, সেই অতিরিক্ত অক্সিজেনকে সংরক্ষণ করা এর জন্য একটু কঠিন হয়ে যায়, একটু অস্বস্তি বোধ করে, একটু আনইজি ফিল করে। ওই আনইজি ফিল করাটাকেই বলা হয় সক্রিয়তা। যে যৌগের ভিতরে এরকম টেনশন থাকে, অস্থিরতা থাকে, সেটাই কিন্তু তার সক্রিয়তা। অর্থাৎ উপযুক্ত বিক্রিয়ক যদি পায় তাহলে সে কিন্তু এই অতিরিক্ত অক্সিজেনকে ঠেলে দেবে, অতিরিক্ত অক্সিজেনকে ছেড়ে দেবে, সে ওর সাথে বিক্রিয়া করিয়ে নিজে স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসবে। এটা হলো আমাদের সমাজেরই একটা চিত্র। যেমন দায়গ্রস্ত পিতা যদি উপযুক্ত পাত্র পায় তাহলে তার কন্যাকে তার কাছে পাত্রস্থ করে সে কিন্তু স্বাভাবিক হয়। এটা একই রকম। তাহলে এটা আমরা যদি এইভাবে যদি দেখাই, বেনজিন টেনজিন আমরা শিখিনি, আমরা এইভাবে লিখি C6H5 তিনটে হাইড্রোজেন। এটাকে আমরা একটা দিয়েও লিখতে পারতাম। তাহলে কি হবে? জৈব পার অ্যাসিড এটা হয়ে যাবে, এই অক্সিজেনটা এখানে চলে আসবে, চলে সেটা তৈরি করবে, আর C6H5 C+OH স্বাভাবিক অবস্থায় ব্যাক করে। তাহলে আমাদের ইপক্সি ইথিনটা কিন্তু তৈরি হওয়া শিখে গেল। আমরা নতুন দুটো বিক্রিয়া শিখলাম, একটা হচ্ছে মাস্টার্ড গ্যাস তৈরি করা, আর একটা হলো ইপক্সি ইথিন তৈরি করা। আমরা কিন্তু অ্যালকিনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া ভালোভাবে শিখেছি। অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া খুব সুন্দরভাবে শিখেছি। অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া করলে কি হতে পারে? অ্যালডিহাইড হতে পারে, অ্যাসিড হতে পারে, কিটোন হতে পারে, আমরা সব শিখেছি। একইভাবে আমরা যদি উষ্ণ গাঢ় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অ্যালকিনের বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও অ্যাসিড হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। এটা বিক্রিয়কের সাথে যুক্ত হাইড্রোজেন অ্যালকাইল মূলক এর প্রকৃতির উপর নির্ভর করে। যদি হাইড্রোজেন থাকে অ্যালডিহাইড হয়, যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে কিটোন হয়ে যায়, মানে হাইড্রোজেন না থাকলে তখন কি হয়ে যায়? কিটোন হয়ে যাবে। এটা কিন্তু আমরা শিখেছি। এখন আমাদের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আরেকটা জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে ওইটা যাওয়ার আগে আমার আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হলো ইথিলিন থেকে পলিথিন আমরা পরিচিত, ভীষণভাবে পরিচিত পলিথিন, এবং হাড়ে হাড়ে টের পাচ্ছি এর জ্বালাটা। পলিথিন এমনই একটা জিনিসে পচে না, ফলে এটা কি হয়ে যায়? বায়োডিগ্রেডেশন হয় না, ফলে এটা পরিবেশ দূষণ ঘটায়। সেজন্য আর এটা সুবিধাটা হলো কি? সুবিধাটা হালকা, দেখতে শুনতেও সুন্দর, বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করলে এটা আমরা সহজে পরিবহন করতে পারি, সহজে ব্যবহার করতে পারি। এই জন্য কিন্তু আমরা পলিথিনটা ইউজ করি। কিন্তু আফটার ইউজ এর মিসইউজটাই বেশি, ফলে পরিবেশ দূষণের শিকার আমরা হচ্ছি। বছরের পর বছর এটা টিকে থাকে, বায়োডিগ্রেডেশন হয় না বলে এটা ভীষণ সমস্যা তৈরি করছে, পানি বন্ধ করে দিচ্ছে, খাল বিল নদী নালা সবকিছু এর কারণে একেবারে বিশ্রী অবস্থা হয়ে যাচ্ছে। সেই পলিথিন এটা হচ্ছে পলিথিন, ডাক নাম এটা হলো পলি ইথিলিন। পলি মানে বহু, তাহলে বহু ইথিলিন। এই আমি বিশ্লেষণ করে দিলাম যে পলিথিনটা কি। পলিথিনটা হলো পলিইথিলিন বা পলিইথিন।
তাও লিখতে পারি, বা ইথিন, ইথিন, বহু ইথিলিন বা ইথিন। স্যার বহু কথাটা কেন বলছি, তার মানে এখানে হচ্ছে অসংখ্য কোটি কোটি ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে ওই পলিথিন উৎপন্ন করে। সেইটা আবার কি না হচ্ছে, যাই হোক ওই বিশালত্বের ভিতরে আমি আর ঢুকতে চাচ্ছি না। আমরা এটা কিভাবে তৈরি করা যায় পরীক্ষার হলে সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো ইথিলিন থেকে আমরা পলিথিন তৈরি করব, অর্থাৎ এই হলো আমাদের ইথিলিন। এটা সম্পর্কে আমরা ভালো করে জানি। এটাকে যদি আমরা ফ্রি রেডিক্যাল আকারে লিখি, এটাও আমরা শিখেছি যে এই একটা, এই একটা, এই। এখন যদি, যেহেতু এর দুইটা হাত, আমার দুইটা হাত, আমরা মানববন্ধন দেখেছি। মানববন্ধন ওয়ান টাইপ অফ হিউম্যান ইথিন যেটাকে বলা হয়, না কি বলবো আমরা, না হলো না, নামটা ঠিক মতো হলো না। ঠিক মানববন্ধন, এক হাত দিয়ে আরেকজনের হাত ধরলাম, এই হাত দিয়ে আরেকজনের হাত ধরলাম, এখানেও তাই। একটা ইথিলিন আর একটা ইথিলিনের, এই কার্বন দিয়ে অন্য একটা ইথিলিনের এক কার্বনের সাথে যুক্ত হয়, এ অন্য কার্বনের সাথে যুক্ত হয়। এইভাবে কোটি 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 ইথিলিন এক হাত দিয়ে অন্য হাত, এই হাত দিয়ে অন্য ইথিলিনের হাত ধরে লম্বা শিকল তৈরি করে। ওটাই পলিথিন, ওটাই পলিইথিলিন, আর ওটাই হচ্ছে আমাদের সেই বহুল প্রিয় পরিচিত পলিথিন। একটা দেখিয়ে দিই, CH2 ডাবল বন্ড, CH2 এ থাকে কেমন ভাবে, CH2 বন্ড CH2, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এখন এখানে একটা না, কোটি কোটি। এর পরেরটা কি হবে, পরেরটা আমি আবার আরেকটা লিখলাম, এই এই, এখানে আরেকটা লিখলাম, এই এই, এখানে আরো একটা লিখলাম, এরকম পরপর আমি সাজিয়ে লিখলাম। তো স্যার এটা এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায় না। একে যদি উচ্চ চাপে তাপে উত্তপ্ত করা হয় তখনই পাই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে ফ্রি রেডিক্যাল আকারে থাকে, যে এ তখন এইভাবে সাজে। মানে এ এখন কি করতে যাচ্ছে এবং তাকে কোন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করা হলো তার উপর ভিত্তি করে কিন্তু ভাঙবে। এ কার সাথে বিক্রিয়া করতে, এটা আমি আগের দিন শিখেছিলাম, এ কার সাথে বিক্রিয়া করতে যাচ্ছে, এ ওর সাথে বিক্রিয়া করতে যাচ্ছে। এ যদি এই সেলের সাথে বিক্রিয়া করতে চায় তখন কিন্তু অন্যভাবে সাজবে, আমি বলেছিলাম। তখন কি হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, মাইনাসটা এর সাথে যাবে, প্লাসটা এর সাথে যাবে। কিন্তু এ এখন ওরই সাথে বিক্রিয়া করতে যাচ্ছে, তখন কি হবে, তখন এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের পাশে, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের এর পাশে, এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের বন্ধন তৈরি হয়ে যাবে। কি ক্লিয়ার? ফলে এটা দেখো, তাহলে এর এই হাতেও একটা ইথিলিন রয়েছে, এই হাতেও একটা ইথিলিন রয়েছে, ওর ওই হাতেও একটা ইথিলিন, ওই হাতেও একটা ইথিলিন, এইভাবে কোটি কোটি ইথিলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে কি উৎপন্ন হয়, এখন কোটি কোটি ইথিলিন তো আমাদের পক্ষে লেখা সম্ভব না। সেই জন্য আমরা কি করি, এই যে হাত, এই হাত, এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এই, আর নিচে এখানে লিখে দিই, কোটি কোটি তো লেখা যায় না, এখানে এন, এন মানেই হলো কোটি 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 ইথিলিন। এটা আমি লিখে দিলাম তোমাদের, তাহলে এন মানে কোটি কোটি ইথিলিন। তাহলে তুমি যদি এভাবে দাও তাহলে কিন্তু হবে না, তাহলে বোঝা যাবে না যে এ পরেরটার সাথে বিক্রিয়া করছে। তুমি ক্লিয়ার করে বুঝতে গেলে দাগটা বের করে দেবা, এই যে দাগটা বের করে দেবা, এর মানে হলো এ এর পাশের আরেকটা ইথিলিনের সাথে যুক্ত হয়েছে, এ এর পাশের আরেকটা ইথিলিনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। ফলে এটা কি হয়েছে, পলি ইথিলিন বা পলি ইথিন বা পলিথিন, বা সংক্ষেপে আমরা এখন বলি পলি। ভাইটা পলিব্যাগ দাও না, এই সেই পলি। পলি মানে পলিথিন, পলিথিন মানে পলিইথিলিন, পলিথিন মানে পলিইথিন,
আর সেটা হচ্ছে বহু সংখ্যক ইথিলিন। তাহলে কি হলো, ইথিলিনকে যদি উচ্চ তাপে ও চাপে উত্তপ্ত করা হয়, ইথিলিন গ্যাসকে, ইথিলিন কিন্তু একটা গ্যাস, তাহলে তার জন্য তোমার ইথিলিন গ্যাস লাগবে, তুমি বাসায় তৈরি করতে পারবে না এটা। আমরা চাইলে আমরা শিখছি বিক্রিয়া শিখছি, কিন্তু বাসায় তৈরি করার মতন বিক্রিয়া এটা না। তোমাকে আগে ইথিলিন গ্যাস তৈরি করতে হবে, বিশাল আকারে বৃহৎ আকারে ইথিলিন গ্যাস তৈরি করতে হবে। সেই ইথিলিন গ্যাসকে তারপরে আবার বিশেষ প্রসেসে উচ্চ তাপে চাপে যদি উত্তপ্ত করা হয় তাহলে পলিথিন উৎপন্ন হবে। সেই পলিথিনটা দেখতে কেমন, যা আমরা ইউজ করি, এটাই হচ্ছে সেই পলিথিন। আমরা কিন্তু এটাকে আরো সহজে তৈরি করতে পারি যদি কিনা আমরা একটা ক্যাটালিস্ট ব্যবহার করি, যেটা হলো জিগলার-ন্যাটা ক্যাটালিস্ট। খুব একটা যুগান্তকারী একটা ক্যাটালিস্ট, যা দিয়ে অতি সহজে কিন্তু আমরা এত উচ্চ তাপ প্রয়োজন হয় না, অতি সহজে কিন্তু আমরা পলিথিন তৈরি করতে পারি। জিগলার-ন্যাটা ক্যাটালিস্ট। এটার আবার একটা মেকানিজম রয়েছে, বড় মেকানিজম, তো তোমাদের আমার মনে হয় এই মুহূর্তে এটা আমার এখানে আলোচনা করার দরকার নেই। জিগলার-ন্যাটা পলিমারাইজেশন বিশাল একটা মেকানিজম। আমরা শুধু এইভাবে লিখব CH2, এই এখানে পলিমারকরণ, জিগলার-ন্যাটা প্রভাবক, জিগলার-ন্যাটা প্রভাবক পলিমারকরণ। তাহলে কি হয়ে যাবে, এইভাবে আমরা সব সময় লিখব, এটা বাড়িয়ে দেব, এটা বাড়িয়ে দেব, এই এখানে n, n সমান সমান লক্ষ লক্ষ বা কোটি কোটি, n সমান সমান অসংখ্য অসংখ্য ইথিলিন। পলিমারকরণটা হয়ে গেল। তাহলে আমরা অনেক কিছু আজকে তো শিখে ফেললাম। 1 নাম্বার পলিমারকরণ শিখলাম, তারপরে কিভাবে এটা ভাঙে সেটা আমরা শিখলাম, ইপক্সি ইথেন তৈরি করা শিখলাম, মাস্টার্ড গ্যাস তৈরি করা শিখলাম, কত কিছুই শিখলাম। এখন কিন্তু আমরা একটা প্রবলেমে যাব, যে কিভাবে আমরা ব্রেনস্টর্ম করব। আমাদের একটা প্রবলেমটা প্রথমে ছোট একটা প্রবলেম আমরা লিখি। এ অজানা এ নামক যৌগটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়। ওজনের সাথে বিক্রিয়া করে এক কার্বনের অ্যালডিহাইড তৈরি করে। এ সমান সমান কি? ছোট একটা প্রবলেম। এ নামক যৌগটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, ঠিক আছে, দিল। আবার যদি ওজনের সাথে বিক্রিয়া করে তাহলে এক কার্বনের অ্যালডিহাইড তৈরি করে। তাহলে এটা কি? পিছনের দিক থেকে যেতে হবে, সমাধানটা হবে, আমরা পিছনের দিক থেকে যাই। অ্যালডিহাইড, এক কার্বন অ্যালডিহাইড তৈরি করে, তার মানে সেটা হলো HCHO, এইটা তৈরি করে। এভাবে বুঝতে হবে যে এক কার্বনের অ্যালডিহাইড তৈরি করবে, আবার বিক্রিয়া করছে ওজনের সাথে। কার সাথে বিক্রিয়া করছে? ওজনের সাথে। এভাবে আগে নিজে প্রশ্ন করবে। ওদিকে আবার ও কিন্তু ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, তাহলে কি বোঝাতে চাচ্ছে? ব্রোমিন দ্রবণের পরীক্ষা দেয় সে তো তাহলে অ্যালকিন, তার মানে এ হলো একটা অ্যালকিন। আচ্ছা, এটা ঠিক আছে, এ হচ্ছে একটা অ্যালকিন। আবার সে ওজনের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ,
অ্যালকিন তো ওজনের সাথে বিক্রিয়া করে, অ্যালকিন ওজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে তোমরা চিন্তা করো। অ্যালকিন ওজনের সাথে বিক্রিয়া করে মাঝখান দিয়ে ভেঙে যায়, ভেঙে যেয়ে অনেক সময় ভাঙে অনেক সময় ভাঙে না। হ্যাঁ, তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা যাক, এভাবে তোমরা চিন্তা করবে। তাহলে এ ফর্মালডিহাইড কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি। ওজনের সাথে বিক্রিয়া করে কিভাবে ফর্মালডিহাইড তৈরি করে আমরা একটু মনে করি যে এই ওজনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করেছিল, এইরকম ভাবে এইভাবে তৈরি করেছিল। পুরনো বিক্রিয়া। তারপরে একে যদি আমরা হাইড্রোলাইসিস করি ইন প্রেজেন্স অফ জিঙ্ক, এখান থেকে এটা ভেঙে যাবে, এখান থেকে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে কি হয়েছিল, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইচ সিএইচও। হ্যাঁ এই যে মিলে যাচ্ছে এইচ সিএইচও। এই তাহলে তোমার জানা ছিল বলে কিন্তু তুমি এটা মনে করতে পারলে। তাহলে যৌগটা কি, যৌগটা হলো ইথিন। তাহলে এ নামক যৌগটা কি ছিল, ইথিন ছিল। এখন যদি সমস্যাটা যদি এরকম হয়, এ নামক যৌগটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিল, ওজনের সাথে বিক্রিয়া করে 1 কার্বনের একটি অ্যালডিহাইড ও 2 কার্বনের একটি অ্যালডিহাইড তৈরি করে। তাহলে এটা কি, এবার কিন্তু 1 কার্বনের একটা আবার 2 কার্বনের একটা অ্যালডিহাইড তৈরি করে। তাহলে পিছন দিক থেকে আবার আসি, তাহলে এবার কি তৈরি করছে, এবার তৈরি করছে 1 কার্বনের একটা অ্যালডিহাইড এইচসিএইচও, 2 কার্বনের একটা অ্যালডিহাইড CH3CHO। এই যে CH3CHO, একদিকে 2 কার্বন আর একদিকে 1 কার্বন আমরা শিখেছিলাম। তাহলে মোট হলো 3 কার্বন। তাহলে এটা আর যাই হোক ওটা 3 কার্বনের হবে। আবার ও ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, সুতরাং ওর ভিতরে অ্যালকিন রয়েছে, ডাবল বন্ড রয়েছে, ওটা অ্যালকিন। তাহলে অ্যালকিন 3 কার্বনের অ্যালকিন, ওদিকে 1 কার্বনের অ্যালডিহাইড, এদিকে 2 কার্বনের অ্যালডিহাইড। তাহলে তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। কেন, যেহেতু আমরা ওজোনোলাইসিস ভালো করে জানি যে একদিকে হবে 3 কার্বন। এই CHOটাকে আমরা কিন্তু এইভাবে পড়ি যদি মনে থাকে, এই যে CH, এই দিক থেকে O, এদিকে থাকবে এইরকম। এটা কিন্তু আমরা পড়েছিলাম যে CHOটা কিভাবে পড়বো, অথবা এইভাবে লিখি আমরা CH3 CH ডাবল বন্ড CH2। এইখান থেকে ভাঙলে কি হবে, এদিকে হবে 2 কার্বন অ্যালডিহাইড। কারণ ওজোনোলাইসিস করলে আমরা জানি অ্যালডিহাইড তৈরি হবে। কিভাবে তৈরি হবে, এইটাকে আমরা এইভাবে লিখব, এইখানে এই লিখব। তখন 1 নম্বর ওজোনোলাইসিস এই যে এইভাবে দিয়ে 1 নম্বর ওজনের সাথে বিক্রিয়া করবে, আমি শর্টকাটে বলছি, 1 নম্বর ওজনের সাথে বিক্রিয়া করবে, 2 নম্বর জিঙ্কের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করবে। তাহলে কি হবে, এইখান থেকে ভেঙে যাবে, ভেঙে যে এখানে একটা অক্সিজেন ঢুকবে, এখানে একটা অক্সিজেন ঢুকবে। এটা শর্টকাটে করছি আমি। তাহলে এখানে একটা অক্সিজেন ঢুকলো, এখানে একটা এখানে অক্সিজেন ঢুকলো। এইটাকে আমরা পড়ি ওই যে যেটা বলছিলাম HCHO, এই যে HCHO, এই যে CH3 HCHO, CH3 HCHO, এই CH3CHO, HCHO না CHO। তাহলে আমাদের যৌগটা কি, তাহলে আমাদের যৌগটা হলো
প্রোপেন। এখন যদি প্রশ্ন করে যে না, ওসব কিছু না, এটা হলো এ নামক যৌগটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় আর ওজনের সাথে বিক্রিয়া করে কিটোন উৎপন্ন করে। কিটোন উৎপন্ন করে, কিটোন উৎপন্ন করে। তাহলে কিটোন যদি উৎপন্ন করে তাহলে কি হতে হবে? এই যে CH4, এ পাশে একটা CH3 থাকতে হবে, এ পাশে একটা CH3 থাকতে হবে। শুধু কিটোন তো এভাবে উৎপন্ন হয় না, কিন্তু আমরা জানি যে একটা পর্যায়ে আমরা শিখেছিলাম যদি কার্বনের এই বাকি অবশিষ্ট যে দুইটা হাত যদি হাইড্রোজেন না থাকে, অর্থাৎ এখানে যদি CH3 থাকে, তাহলে কিন্তু মাঝখান দিয়ে ভেঙে কি হয়ে যায়? এখানে একটা অক্সিজেন ঢোকে, এখানে একটা অক্সিজেন ঢোকে। এটা কিন্তু ব্রেনস্টর্ম, আমি পিছনের স্মৃতির কথা বলছি। আমরা পিছনে যা শিখেছি সেইটাকে আবার নতুন করে সামনে আনছি। তাহলে কি হবে? কিটোন উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ যৌগটা হচ্ছে আমাদের এই, তখন কি হবে? তখন একইভাবে বিক্রিয়া করে আমরা দেখাতে পারি। এমনি তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেবেই, কেন যেহেতু ডাবল বন্ড রয়েছে সেই জন্য এখানে একটা ব্রোমিন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে। আর যদি ওজন লাইসিস করি, 1 ওজন 2 হলো এই, তাহলে মাঝখান দিয়ে ভেঙে যাবে, ভেঙে এখানে CH3C, এইখানে একটা অক্সিজেন ঢুকবে, আবার এখানে একটা অক্সিজেন ঢুকবে, এই কিটোন হয়ে গেল। এখন এইটাকে আরো সুন্দরভাবে তোমাদের হয়তো প্রবলেম আকার তুলে দিতে পারে, যেমন কত কিছুই বলতে পারে যে এ নামক যৌগটি লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কিন্তু বিক্রিয়া করে, তবে দেওয়ার সাথে সাথে বর্ণহীন হয়ে যায়। আবার যদি গাঢ়র সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু আবার সে কি করে? অ্যাসিড তৈরি করে। আবার যদি ওজনের সাথে বিক্রিয়া করে তাহলে কিন্তু সে অ্যালডিহাইড তৈরি করে। সেক্ষেত্রে যৌগটা কি হবে? তোমাকে প্রথমে কি বলেছে? ব্রোমিন দ্রবণের জায়গায় এবার ক্ষারীয় পটাশিয়াম, লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছি। এইভাবে তোমরা আস্তে 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 ব্রেন স্টর্ম করবে, ব্যাক ক্যালকুলেশন করে চিন্তা করে 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 প্রোডাক্টটা তোমাদের বের করতে হবে। আর সাথে সাথে প্রুফ হিসাবে তোমাকে বিক্রিয়া দিতে হবে যে এক নাম্বার প্রুফটা কি? যখন তোমার প্রোডাক্ট আইডেন্টিফাই হয়ে যাবে তখন সেই প্রোডাক্ট দিয়ে বিক্রিয়া করাবা। 1 নাম্বার এ ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে এই তৈরি করে, 2 নাম্বার এ ওজনের সাথে বিক্রিয়া করে এই হয়, তারপরে পানির জিঙ্কের উপস্থিতি আদ্য বিশ্লেষণ করলে এই তৈরি হয়। সুতরাং আমাদের প্রুফ ঠিক আছে, ব্যাখ্যা ঠিক আছে, তাহলে এ নামক যৌগটা হলো এইটা। এইভাবে তোমরা প্রবলেম সলভ করবে। আমরা সামনের ক্লাসের সাথে একটা লিঙ্ক তৈরি করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। লিঙ্কটা কি? লিঙ্কটা হলো ইথিলিন। একে যদি আমরা HBr এর সাথে বিক্রিয়া করি বা শুধু ব্রোমিনেশন করি কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে কি হয়ে যাবে? এখানে CH2 বন্ড CH2, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন ঢুকবে। এটাকে আমি আরেকটু ভালো করে লিখি, CH, এখানে একটা হাইড্রোজেন, এখানে Br, এখানে একটা, এখানে হাইড্রোজেন, এখানে Br। একে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যালকোহলীয়, তাহলে কি হবে? এখান থেকে HBr চলে যাবে, এখান থেকে HBr চলে যাবে, উৎপন্ন হবে আমাদের এই যে অ্যালকাইন বা ইথাইন। আগামী ক্লাসে আমরা এই ইথাইন তৈরি করব, ইথাইনের ভিতর ঢুকে যাব, ইথাইনের সাথে পরিচিত হব, ইথাইনকে তৈরি করব, প্রস্তুত করব, বিক্রিয়া করব, ইথাইন সম্পর্কে জানব। তাহলে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রেখে আজ এ পর্যন্ত। সবাইকে আমার
অসংখ্য ধন্যবাদ।